Hello and welcome to Need Job with Tuhinasan. Today is an exciting day because I'm starting a new field series with you guys all about primary preparation 2023. Quickly, before we get started, make sure you connect with me on all of my social media and subscribe my channel. So, আজকের আয়োজনটি বেসিক্যালি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2023 উপরে। আমি বিশ্বাস করি আপনারা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন আজকের পর থেকে যারা জব প্রিপারেশন একেবারেই জিরো থেকে শুরু করতে চান তাদের জন্য এই প্রিপারেশন এপিসোডটি খুবই কাজে দেবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। সো আপনারা দেখতেছেন যে নিড জব, প্রথমেই যে লেখাটি নিড জব এটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আমি একটু মার্ক করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল নিড জব, এবং আমরা যে লক্ষ্যটাকে সামনে রেখে এগোচ্ছি সেটা হচ্ছে যে প্রাইমারি প্রিপারেশন 2023, এবং তারই ভিত্তিতে আমরা প্রথম ক্লাসের নাম দিয়েছি মাস্টার ক্লাস 1। চলুন আমরা ক্লাসের মূল আলোচনায় এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 1, প্রশ্ন সমাধান করার আগে আমি কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিই যে কিভাবে আমরা সঠিক উত্তরটি বেছে নিব। এখানে সর্বপ্রথম আমাদেরকে প্রশ্নের রিকোয়ারমেন্ট, ডিমান্ড বুঝতে হবে। কোন পারপাসে প্রশ্নটা করা হয় এবং আমাদের কাছে প্রশ্নকর্তা কি চান, অ্যাকচুয়ালি তারা কি আমাদের কাছ থেকে আশা করেন এই প্রশ্নটার জন্য, সেই বিষয়টি বুঝতে হবে। শুধু তাড়াহুড়া করে একটা অর্থ বুঝে গেলাম, অ্যান্সার করে গেলাম, পরবর্তীতে একই ধাঁচের প্রশ্ন আসলে পরে আমরা উত্তর করতে পারি না, এরকমটা করলে চলবে না। তো আমাদেরকে বুঝতে হবে, বুঝে অ্যান্সার করতে হবে। তো প্রশ্ন নাম্বার 1 আমরা একটু সিলেক্ট করে নিলাম বোঝার সুবিধার্থে। এখানে বলা হয়েছে লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট। এই প্রশ্নের কি চাওয়া হয়েছে, রিকোয়ারমেন্টটা কি? আমরা এখানে একটা শর্ট নোট দিয়ে রেখেছি, শর্ট নোটটা একটু পড়লেই বুঝতে পারবো। লার্ন সামথিং বাই হার্ট এর অর্থ হচ্ছে মুখস্থ করা। এটি একটি ইডিওম্যাটিক এক্সপ্রেশন। সো এটা একটা মুখস্থের বিষয়। এখন আমরা কিভাবে প্রশ্ন থেকে বাইর করব, বের করে নেব সঠিক উত্তরটি। লার্ন শব্দটা আমরা পেয়ে গেছি, এরপর কি সামথিং, এই সামথিংটা কি? সামথিংটা আছে লার্নের পয়েম, কিছু একটা, এই যে লার্নের পরে কিছু একটা, সেটা হচ্ছে কি দ্য পোয়েম। এরপরে হচ্ছে বাই, এখানে বাইটা কোথায়, সেটা হচ্ছে যে নাম্বার অপশনে, যেটা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ড। সো শূন্যস্থানে আমরা ডেফিনেটলি বাই বসাবো এবং সেন্টেন্সটি হবে লার্ন দ্য পোয়েম বাই হার্ট। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 2, এই প্রশ্নটা হচ্ছে একটা ভয়েস রিলেটেড প্রশ্ন। চেঞ্জ দ্য ভয়েস, হোয়ার ডিড ইউ সি হিম। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এখানে দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, সেন্টেন্সটা কোন সেন্টেন্স। নাম্বার 2, সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এই দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। সো আমরা দেখতেছি যে এখানে হোয়ার ডিড ইউ সি হিম, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ভয়েস চেঞ্জও হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়।
যেই সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেই সেন্টেন্সে আমরা ডাব্লিউএস ওয়ার্ডে ব্যবহার করব, এবং যেই সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড থাকে না সেখানে আমরা সেন্টেন্সের টেন্সের অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ এটসেট্রা এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। সো এখানে আমাদের হেয়ার শব্দটি দেওয়াই আছে, যা মূলত একটা ইন্টারগেটিভ সেন্টেন্সকে নির্দেশ করে। তাহলে আমরা শুরুতেই সঠিক উত্তরটিকে দিকে যাই। হয় আমরা পেয়ে গেছি। এখন আমরা বলেছি সেন্টেন্সটা আগে চিহ্নিত করছি ইন্টারগেটিভ সেন্টেন্স, এরপরে টেন্সে যাই। টেন্সটা কোন টেন্সে আছে এই সেন্টেন্সটি? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কিভাবে বুঝলাম? এখানে এখানে যে ভার্বটা আছে, অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে ডিটি আছে। সো ডিড যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করে, আর ডু ডাজ যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করে। সো এখানে ডিড যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করতেছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে। সে অক্সিলারি ভার্বটা কি হবে? দুইটি ভার্ব রয়েছে, একটি হচ্ছে ওয়াজ আর একটি হচ্ছে ওয়ার। কোথায় ওয়াজ বসবে আর কোথায় ওয়াজ বসবে এটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে অবজেক্টে যেতে হবে। অবজেক্টটা যদি থার্ড পারসন হয় এবং একজন বোঝায়, সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। এবং অবজেক্টটা যদি বহুবচন হয় অর্থাৎ প্লুরাল নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। সো এখানে যেহেতু অবজেক্টটি সিঙ্গুলার নাম্বারে আছে এবং এই অবজেক্টটি ভয়েস সেন্সের রুলস অনুযায়ী সাবজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে ভার্ব ওই অবজেক্ট অনুযায়ী আমাদেরকে নিতে হবে। সো ডিটের কারণে আমরা নিলাম অক্সিলারি ভার্ব ওয়ার্স, যা মূলত হিমের সাবজেক্ট ফর্মকে রিপ্রেজেন্ট করে। এরপর বলা হয়েছে যে ভার্ব 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কোনটা? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে সি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম আসবে, সেটা হচ্ছে সিন। এরপর একটা আমাদের প্রেপোজিশন প্রয়োজন। কারণটা হচ্ছে যে ভয়েসের নিয়মটাই হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে কারো দ্বারা কোনো কিছু করানো হয়, এই দ্বারা কতটা বোঝার জন্য আমরা বাই ব্যবহার করি। যদিও অনেক ক্ষেত্রে অ্যাট, উইথ, অ্যাবাউট এটসেট্রা প্রেপোজিশন হিসেবে আমরা ব্যবহার করি, বাই ডিফল্ট হয়ে যায়। তবে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে বাইটাই হচ্ছে যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। যখন আমাদের সেই এক্সেপশন বিষয়গুলো আসবে তখন আমরা সেভাবে ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে আমরা এখানে যেহেতু বাইয়ের ব্যবহারটি পেয়েছি, বাইটাই এখানে আমরা নিচ্ছি। অ্যান্ড অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সেই সাবজেক্টটা কোনটা এখানে ছিল? সেখানে ছিল ইউ, ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউএ। সো আশা করি এই প্রশ্নটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখানে আমি একটা নোট দিয়ে রেখেছি, নোটটা দেখে নিতে পারেন। অনেকেই হয় কি, নোট থাকলে পড়তে চায় না, যে অলসতা লেগে যায় যে এত বড় পড়াগুলো পড়বো। তাদের সুবিধার্থে আমিই পড়ে দিচ্ছি নোটটি। প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি প্রশ্নবোধক বাক্য, যার প্যাসিভ স্ট্রাকচার হলো ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ভার্ব, বি ভার্ব প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস ভার্বের পিপি, দ্যাটস মিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 প্লাস প্রেপোজিশন প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাই হোয়ার ডিড ইউ সি হিম এর সঠিক প্যাসিভ হবে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। আশা করতেছি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 3, এই সেন্টেন্সটি খুব চমৎকার একটি সেন্টেন্স এবং খুব সুন্দর একটি প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই প্রশ্নটি মাধ্যমিক স্কুল ও শিক্ষা অধিদপ্তরের ল্যাবরেটরি সহকারী হিসাবে 2021 সালে এসেছিল এই প্রশ্নটি। সো যেই প্রশ্নগুলো রিপিট হয় ওই প্রশ্নগুলো আসার সম্ভাবনাও কিন্তু বেশি থাকে।
সো প্রশ্নটা সমাধান করার আগে আমি একটু পড়ে নেই প্রশ্নটা। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ, কোন ওয়ার্ডটি, এই ওয়াটার ওয়ার্ডটি কি হয়েছে, ইউজড অ্যাজ ব্যবহার হয়েছে, কি হিসেবে ব্যবহার হয়েছে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। এখন আমরা অপশন টেস্টে যাই। অপশনে এসে দেখি যে আমাদের কি কি এলিমেন্টস দেওয়া আছে এই প্রশ্নটার জন্য, যা আমরা যেখান থেকে সঠিক এলিমেন্টসটি খুঁজে বাড়ি করে নেব ওয়াটার এর পজিশন অনুযায়ী, যে ওয়াটারটা কোন, কি আসলে ওয়াটারটা কি। সো এখানে দেখি, এখানে দেওয়া আছে ভার্ব, অ্যাডভার্ব, নাউন এবং প্রোনাউন। সো যেহেতু এগুলো আমাদেরকে নির্দেশ করতেছে পার্টস অফ স্পিচের, সো এখানে অবশ্যই ডেফিনেটলি পার্টস অফ স্পিচ জানতে চেয়েছে পরোক্ষভাবে। সো এখানে ওয়াটার, এখন ওয়াটারটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। সেটা কোনো কোনো ক্ষেত্রে নাউন হয়, কোনো কোনো ক্ষেত্রে ভার্ব হয়। সো আসলে এখানে কি, সেটা কি নাউন অর ভার্ব, সেটা বুঝতে হলে আমাদেরকে পজিশনটা দেখতে হবে। এই ওয়াটারের পজিশনটা আমাদেরকে দেখতে হবে, যে ওয়াটারটা কোথায় আছে, একটা সেন্টেন্সের কোন জায়গায় আছে, তার পজিশন অনুযায়ী সেন্টেন্সটা নাউন অথবা ভার্ব অথবা অন্যান্য পার্টস অফ স্পিচ হতে পারে। সো এখানে শুরুতে যেহেতু এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ওয়াটার দ্য প্ল্যান্টস, অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, আর সাবজেক্টের পরে যেটা রিকোয়ারমেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা ভার্ব। সো ভার্ব আমরা পেয়ে গেছি। তাহলে ডেফিনেটলি এখানে নাম্বার অপশনটাই সঠিক, কারণ আই এর পরে ভার্বের অবস্থান। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4, এই প্রশ্নগুলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং পিএসসির অন্যান্য যে পরীক্ষাগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এবং আসতে দেখা যায় এবং আসে, তাদের সিলেবাসের মধ্যে এগুলো থাকে। নাম্বার 4-এ বলা হয়েছে ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড। এটা নিয়ে আমার একটু কথা আছে। সেটা হচ্ছে যে কিওয়ার্ড, এই সেন্টেন্সের কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। সেটা হচ্ছে এই সেন্টেন্সের কিওয়ার্ডটা আছে ইফ। আমি কেন ইফকে কিওয়ার্ড হিসেবে ধরে নিচ্ছি, কারণ ইফ একমাত্র ওয়ার্ড যেই সেন্টেন্সটার একটা কন্ডিশন নির্দেশ করে, যার উপর ভিত্তি করে পুরো সেন্টেন্সটি আলোচনা করা হয়েছে, যার কারণে আমি ইফকে এখানে কিওয়ার্ড হিসেবে বেছে নিচ্ছি। সো ইফের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে সে যে সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সের উপর সাথে মিল রেখে পরবর্তী সেন্টেন্সটি হয়। অর্থাৎ ইফযুক্ত অংশটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরেরটিও প্রেজেন্ট টেন্সে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আসুন, ইফ দ্য প্রাইস ইজ লো, আমরা এই পর্যন্ত সেন্টেন্সটা একটু মার্ক করে নিই। ইফ দ্য প্রাইস ইজ লো কমা পর্যন্ত, এই সেন্টেন্সটি হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন বলা হয়েছে যে এর পরেরটা কি হবে, পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখন এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে জানলাম, সেটা হচ্ছে যে এই সেন্টেন্সে একটি মাত্র ভার্ব রয়েছে, সেটা হচ্ছে যে ইজ, যা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এই সেন্টেন্সে, এবং ইজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। সো ডেফিনেটলি পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা চিনবো কিভাবে, বুঝবো কিভাবে যে আসলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের রিকোয়ারমেন্ট হচ্ছে উইল অর শ্যাল প্লাস ভার্ব ওয়ান। এখন আমরা দেখি আমাদের অপশনে উইল প্লাস ভার্ব ওয়ান অথবা শ্যাল প্লাস ভার্ব ওয়ান কোথায় আছে। যদিও শ্যাল শুধুমাত্র আই এর ক্ষেত্রেই বসে, অন্য অন্য ক্ষেত্রে ব্যবহার দেখা যায় না, তবে আমরা দেখি উইল কোথায় আছে। এখন নাম্বার এ, এখানে উইল বি ইনক্রিজড বলা হয়েছে যে আমাদের উইলের পরে ভার্ব ওয়ান লাগবে, তাহলে উইল বি ইনক্রিজড এরপরে বি ইনক্রিজড ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, যা আমাদের কাঙ্ক্ষিত অপশন হতে পারে না এই প্রশ্নের জন্য। আমরা পরের দুটোতে যাই, সি এবং ডি। এখানে কোনো উইলেই নেই, অর্থাৎ কোনো ফিউচার সাইনেই নেই, যার কারণে এই দুটোর কোনো গ্রহণযোগ্যতাই নেই এই সেন্টেন্সে। আমরা নির্দ্বিধায় এই দুটো বাদ দিতে পারি। এখন আর থাকলো একটি মাত্র অপশন, সেটা হচ্ছে যে নাম্বার বি, উইল ইনক্রিজ। উইলটা আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের
অক্সিলারি ভার্ব এবং এরপরে ইনক্রিজ ভার্বের বেস ফর্ম রয়েছে। সো ডেফিনেটলি আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আমরা এখানে উইল ইনক্রিজ ব্যবহার করতে পারি। শূন্যস্থানে আমাদের তাহলে বসতেছে উইল ইনক্রিজ। আর বোঝার সুবিধার্থে আমি একটি এখানে নোট দিয়ে রেখেছি, আপনারা নোটটা পড়ে নেবেন। ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপরটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। সুতরাং সঠিক উত্তর উইল ইনক্রিজ। আর এটার বাংলাটা হচ্ছে যে এরকম, ইফ দ্য প্রাইস ইজ লো, যদি দাম কম হয়, ডিমান্ড উইল ইনক্রিজ, কোনো জিনিসের দাম যদি বাড়ে তাহলে আমরা বাঙালি কি করি, আমাদের চাহিদাও বাড়িয়ে দিই। দাম যদি কমে আমরা কি করি, চাহিদা বাড়িয়ে দিই। যেমন যদি 1 হালি ডিমের দাম যদি 10 টাকা হয় তাহলে আমরা বস্তা ভরে নিব, চাহিদা কারণ আমাদের বেড়ে যাবে। এটাই হচ্ছে অর্থনীতির ভাষার একটা বিষয়। সো আমরা পরবর্তী প্রশ্নতে যাই। নাম্বার 5, খুব ট্রিকি একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। নাম্বার 5 প্রশ্নটা আমরা আগে পড়ে নেই, কি বলা হয়েছে। দিস ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। এখানে আমরা অপশন টেস্টে ফার্স্ট অফ অল আমাদের নজরটা আমরা একটু অপশনের দিকে দেই, যে আসলে কি কি অপশন এখানে আছে, অপশনগুলো কোন ক্যাটাগরির, কোন ধরনের। এখানে দেখতেছি ভেরি লিটল, এরপর দেখতেছি স্মল, এরপর আছে ভেরি ফিউ, এরপর দেখতেছি আ লিটল। দ্যাটস মিন এগুলো একটা সংখ্যা নির্দেশ করতেছে বা একটা পরিমাণ নির্দেশ করতেছে। সো পরিমাণ বা সংখ্যা নির্দেশ করতেছে, যা আমরা ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী, গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী আমরা বলতে পারি ডিটারমিনার। সো ডিটারমিনারের ইউজটা হচ্ছে কি, সংখ্যাবাচক সংখ্যার ক্ষেত্রে ফিউ, মেনি, অথবা কি বলবো আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না, সেগুলো ক্ষেত্রে আমরা আ লিটিল অথবা লিটিল ব্যবহার করতে পারি। আর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমি বলে রেখেছিলাম, কারণটা হচ্ছে যে এটা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এসেছিল 2016 সালে, একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে আমি একটা নোটও দিয়ে রেখেছি, আপনার নোটটা একটু সুন্দরভাবে পড়লে প্রশ্নটা খুব সহজে উত্তর করতে পারবেন। আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হিসেবে লিটল এবং কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, এনি, মেনি ব্যবহৃত হয়, যেগুলো মূলত সংখ্যাকে নির্দেশ করতেছে। এখন এই প্রশ্নের জন্য কোন অপশনটি অ্যাপ্রোপ্রিয়েট আমাদেরকে বেছে নিতে হবে। এখন আসি আমরা লজিক্যালি বুঝি। মিল্ক, মিল্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কারণটা হচ্ছে যে এটা একটা তরল পদার্থ। তরল পদার্থ আমরা কখনো বলি না যে আমায় একটা পানি দাও, একটা দুধ দাও, বা একটা পেট্রোল দাও, ডিজেল দাও, এরকম আমরা কখনো বলি না। সো যেহেতু আমরা এরকম বলি না, সেক্ষেত্রে আমরা ফিউ কথাটাও, সংখ্যাবাচক শব্দটা ব্যবহার করতে পারি না। আবার যখন আমরা বলি না যে ছোট পানি, বড় পানি, অর্থাৎ ছোট বড় পরিমাণও আমরা নির্দেশ করি না, এক্ষেত্রে আমরা স্মলও আমরা এই আনকাউন্টেবল নাউনে ব্যবহার করতে পারি না। এখন থাকলো আর দুইটি অপশন, ভেরি লিটল আর হচ্ছে লিটল। এই কিছু পরিমাণ আছে অর্থে যখন আমাদের ব্যবহার আসবে তখন আমরা এ লিটল ব্যবহার করব, এটা গ্রামাটিক্যাল রুলস। এখানে সেই কথাটাই বলা হয়েছে, দেয়ার ইজ এই কথাটার অর্থই হচ্ছে যে আছে। তো কি আছে, আ লিটিল মিল্ক, সামান্য পরিমাণ দুধ আছে। কোথায় আছে, ইন দা বোতল, একটা বোতলে বা একটা পটে সামান্য পরিমাণ দুধ আছে, সেটি এখানে বলা হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। Hopefully today's lesson has helped you in some way. Make sure you subscribe because there will be more videos of this type coming very, very soon. So I will see you in the next episode. Till then, take care and bye bye.